খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ দিনাজপুরে কিক বক্সিংয়ে জেলার মুখ উজ্জ্বল। রানীগঞ্জে জিএসটি নিয়ে এক আলোচনা। গঙ্গাসাগর মেলার আগে দুর্ঘটনা। আসানসোলের সাপের বিষ সহ গ্রেপ্তার 4। রানীগঞ্জে সাংবাদিক সম্মেলনে বংশগোপাল চৌধুরী। দুর্গাপুরে ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ। দুর্গাপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ে শাসক বিরোধী তরজা। প্রসূতির মৃত্যুতে উত্তেজনা দুর্গাপুরে। ভোজনালয়, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। ফের দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের এক যুবতী ও যুবক। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠ্যাঙ্গাপাড়ার যুবতী শিপ্রা সরকার ও গঙ্গারামপুরের এক যুবক শুভঙ্কর রায় কিক বক্সিংয়ে পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করার পাশাপাশি তাদের এই প্রাপ্তিতে জেলার স্বর্ণমুকুটে ফের এক নতুন পালক সংযোজন হলো বলাই বাহুল্য। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাদের কোচ নানক রায়ের কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের 23 তারিখে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া ওমেন্স কিক বক্সিং লিগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে শিপ্রা সরকার। আর সারা রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মেয়ে শিপ্রা সরকারের এই হেন প্রাপ্তিতে যথেষ্ট খুশি দক্ষিণ দিনাজপুর জেলাবাসী এবং গঙ্গারামপুরের বাসিন্দারা। পাশাপাশি শুভঙ্কর রায়ের এর আগেও জাতীয় স্তরে সিলভার মেডেল লাভ করেছে পাঞ্জাবের জলন্ধরে। অন্যদিকে শিপ্রা সরকার এর আগেও 2বার মেডেল লাভ করেছে জাতীয় স্তরে। ফের আরও একবার জাতীয় স্তরে মেডেল লাভ করায় দক্ষিণ দিনাজপুর জেলার নাম শীর্ষে এবং জেলাবাসী যথেষ্টই গর্বিত তাদের নিয়ে, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থানীয় একটি ফুটবল ক্লাবের তরফ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হলো। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ নানক রায় শিপ্রা সরকার ও শুভঙ্কর রায়কে বিষয়ে কি বললেন শুনে নেওয়া যাক। আমাদের কিক বক্সিং অ্যাসোসিয়েশন নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমি নানক রায় জেনারেল সেক্রেটারি। এবছর এই ডিস্ট্রিক্ট থেকে একজন খেলতে গিয়েছিল শিপ্রা সরকার। সেটা অনুষ্ঠিত হয়েছিল দার্জিলিংয়ে 23শে ডিসেম্বর। সেখানে গিয়ে সে খেলো ইন্ডিয়া ওমেন কিক বক্সিং লিগে স্বর্ণপদক লাভ করে এবং এরপরে বিহারে অনুষ্ঠিত পূর্ণিয়ায় সে সিলেক্ট হয়েছে, যেটা ন্যাশনাল ওপেন হবে পূর্ণিয়ায়। হ্যাঁ, মেয়েদের বিষয়ে এটা ভাবতে হবে যে কোনো খেলাধুলার পাশে যাতে সবাই থাকে, যে কোনো খেলাধুলার পাশে। তার মধ্যে মার্শালের একটা খুব বড় ভূমিকা নিজের শরীরচর্চার জন্য এবং আত্মরক্ষার জন্য। তো আমি এটাই বলবো যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা শরীরচর্চা তাদের মধ্যে নিয়ে আসা দরকার, যাতে তারা নিজেরা নিজেকে বাঁচাতে পারে। আপনার নাম? আমার নাম নানক রায়। মোট চারজনকে হারিয়ে আমি প্রথম হই। আচ্ছা, 2জন দার্জিলিংয়ের মেয়ে ছিল, 2জন আচ্ছা। দার্জিলিং, একজন জলপাইগুড়ি, একজন শিলিগুড়ি। ফার্স্ট সেমিস্টার গঙ্গারামপুর কলেজ। আচ্ছা, কি বার্তা দেবে মেয়ে হিসাবে সেলফ ডিফেন্স নিয়ে? আমি এটাই বলতে চাই, আজকাল মেয়েদের সেলফ ডিফেন্স বিশেষ প্রয়োজন। আমি চাই সব মেয়েরা যেন, ছোটো ছোটো বোন, দিদি, সবাই যেন নিজের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট, কিক বক্সিং এগুলো যেন জরুরি করে, মানে খুবই দরকার। মানে আমি একটা মেয়ে হয়ে বলছি, প্রত্যেকটা মেয়েরই এখন মার্শাল আর্ট, কিক বক্সিং দরকার নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য। আমি কিক বক্সিং নিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। ওয়ার্ল্ড গেমে উঠতে চাই, ওয়ার্ল্ড গেমে উঠে যেন ভালো গোল্ড মেডেল যেন আমি জয়ী হতে পারি। এভাবেই আপনারা আশীর্বাদ করবেন, এভাবেই যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। এর আগে ন্যাশনাল 3বার খেলছি, তার মধ্যে পাঞ্জাবে জলন্ধর কি সেকেন্ড হয়েছে, সিলভার মেডেল। হ্যাঁ, পড়াশোনা করি আমি কলেজ, গঙ্গারামপুর কলেজে 3rd সেমিস্টারে। আচ্ছা, না, আমাদের ট্রেনার নানক রায়, আমরা গর্বিত যে ওনার মতো একজন ট্রেনার পেয়েছি নানক রায়। না, খুবই ভালো। এবার কিক বক্সিং যে করি খুবই ভালো লাগে, খেলতে যাই। এবার নিজের এক্সারসাইজ, শরীরচর্চা, সেলফ ডিফেন্স সব কিছু ক্ষেত্রে নিজেকে স্ট্রং মনে হয়। জয়দীপ মৈত্রের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ দিনাজপুর।
গতকাল রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাঘরে জিএসটি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন আসানসোল সার্কেলের অ্যাডিশনাল কমিশনার দিলীপ কুমার দাস, আসানসোল সার্কেলের শ্রী শঙ্খ গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আসুন শুনে নিই শ্রী দিলীপ কুমার দাস সংবাদ মাধ্যমকে ঠিক কী বললেন। নিজেদের মধ্যে একটা কোঅপারেশনের আবহাওয়া তৈরি করা, যাতে করে ডিপার্টমেন্ট এবং যারা ডিপার্টমেন্টের যারা মানে যাতে যুক্ত তারা বোথ সাইড ফেসিলিটেটেড হয় বা সুবিধে হয়, তার জন্যে কীভাবে কমপ্লায়েন্স লেভেলকে বাড়ানো যায় এবং তাতে দুপক্ষই উপকৃত হয়, সেই চেষ্টাটাই করা হয়েছে। এটা কোনো সতর্কতা নয়। हाँ, कंपोजिशन स्कीम में कॉम्प्लायंस लेवल कंपोजिशन स्कीम में तो कुछ कम ही है ना, एक छोटे बिजनेस के लिए तो फ़ायदा ही होता है इसमें। আলোচনা সভায় উপস্থিত এমএসএমই ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকার কী পরিকল্পনা করেছে তারও ব্যাখ্যা করা হয় এদিন। বলা ভালো, কেন্দ্র সরকার জিএসটি বিল চালু করে 2017 সালে, আজ থেকে প্রায় 6.5 বছর আগে। আসুন আমরা শুনে নেব জিএসটির ব্যাপারে সন্দীপ বাবুই ঠিক কী বলেছেন। আমি কো চেয়ারম্যান ট্যাক্সেশন কমিটি রানিগঞ্জ চেম্বার অফ কমার্স। অ্যাকচুয়ালি জিএসটি জুলাই 2017-তে এসেছিল, আজকে 6.5 বছর হয়ে গেছে। এর 6.5 বছর মধ্যে মোর দেন 1200 থেকে বেশি অ্যামেন্ডমেন্টস হয়েছে। আর আমি খুলে বলতে পারি, এই যতটা অ্যামেন্ডমেন্টস হয়েছে ভালোভাবে সব অফিসাররাও জানে না। আমাদের ট্রেডার্স জন্য তো সেটা জানা আরই সম্ভব নেই। কেন? সব ক্ষুদ্র ব্যবসায়ী আছে, এমএসএমই আছে, তাদের কাছে এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু একটা কর্পোরেট বেস করে তো ট্রেডিং চলে না, ক্ষুদ্র ব্যবসায়ীকে নিয়েই চলে। ক্ষুদ্র ব্যবসায়ী নিজেই বিল ফাড়ে, নিজেই মাল বের করে আপনাকে ডেলিভারি দিয়ে টাকাও লিখবে, তারপর লিখবেও। আমরা আজকে 2017 থেকে এসছে, তার মধ্যে যে 1200 অ্যামেন্ডমেন্ট হয়ে যায়, তার নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন কি কত সাংঘাতিক পরিবর্তন হয়ে গেছে। যখন অরুণ জেটলি সাহেব এইটাকে নিয়ে এসেছিল, তখন বলেছিল 1 country 1 tax। কিন্তু আজকে দেখুন, এ যাওয়ার পরেও মোর দেন 49 মানে টাইপস অফ ট্যাক্সেস আমাদের উপর ইম্পোজ আছে। ট্রেড ট্যাক্স আছে, মিউনিসিপ্যালিটিস আছে, প্রফেশন ট্যাক্স আছে, কিছু তো সরে নেই। আমাদের অ্যাপেক্স বডি আছে ক্যাট, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, দিল্লিতে, তার আমরা 2 জন মেম্বারও আছি, আমি গভর্নিং কাউন্সিলের মেম্বার আছি। আমরা সব সময় এই কথাটা তুলছি, কিন্তু আমরা জানি এইটা স্টেট বেস ট্যাক্স আছে, 29টা স্টেট আছে। খালি ওখানে বসে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অ্যামেন্ডমেন্ট কিছু করতে পারবে না, সব স্টেট সহযোগিতা নিয়েই করতে হয়। আমরা আমাদের জন্য এখানে কোনো দিন একটা প্রোগ্রাম রাখি না, আমরা ট্রেডার্সদের বেনিফিট জন্য রাখি। ওটাই আমরা একটা ব্রিজ হিসাবে চেম্বার কাজ করে, ডিপার্টমেন্ট ভার্সেস ট্রেডার্স। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। গঙ্গাসাগর মেলার আগে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা। কয়েকদিন বাদে শুরু হবে গঙ্গাসাগর মেলা। তার আগে ইতিমধ্যে গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। আজ দুপুর নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেলঘাট থেকে একটি অটো পুণ্যার্থীদের নিয়ে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর বামনখালীর মাইতি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটো। গুরুতর জখম হয় 6 থেকে 7 জন পুণ্যার্থী। স্থানীয় বাসিন্দারা এসে ওই অটো থেকে গুরুতর জখম অবস্থায় পুণ্যার্থীদেরকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠায় সাগর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে এসে পৌঁছায় সাগর থানার পুলিশ। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। গোপন সূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ গ্রেপ্তার 4 জন। আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে, যার মধ্যে বহুমূল্যে সাপের বিষ রয়েছে। সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ 4 জনকে গ্রেপ্তার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিস। অভিযুক্তরা অন্তরাজ্যে সাপের বিষের যে র্যাকেট রয়েছে, অভিযুক্তরা তার সাথে জড়িত রয়েছে বলে মনে করেছেন বন দপ্তরের আধিকারিকেরা। গাড়িসহ সাপের বিষ ও গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তদের কুলটি থানা শাকতরিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে। তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে আসানসোল রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রতি কি বললেন তা শুনুন। আমরা একটা খবর পাই
কংসাবতী নর্থ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জ অফিসার থেকে যে এরকম চিনাকুড়ি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সেটা স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে। সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং এই ইনফরমেশনটা বা ট্র্যাকটা করছিল WCCB নিজাম প্লেস, ওনাদের অফিস আছে, ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে। সেই ইনফরমেশনের বেসিসে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে এনাদেরকে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয়। কতজনে গ্রেপ্তার করা হয়েছে? মোট 4 জন অ্যারেস্ট করা হয়েছে। কি উদ্ধার হয়েছে? স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে পাওয়া গেছে একটা অ্যাম্পুলে, আর একটা অ্যাম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্মে পাওয়া গেছে। স্যার মার্কেটে কীরকম প্রাইস? মার্কেটের প্রাইস আমি ঠিক এখন বলতে পারবো না, কারণ এগুলো আমাদের এই মুহূর্তে বলাও ঠিক নয়। কারণ পরিমাণটা নিয়ে যাচ্ছিল কিছু জানতে পেরেছেন এদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে? সিজিং করার সময় আমাদের কিছু সেরকম ওয়িং মেশিন কিছু ছিল না, ওই জন্যে আন্দাজে কিছু বলতে পারবো না। আপনাদেরকে তো ছবি তো শো করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন টেবিলে, একটা আন্দাজ মতন আপনারা। এরা কোথা থেকে আসছিল, কোথায় যাচ্ছিল, যে এরা কি বিক্রেতা কি সাপ্লায়ার কিছু জানতে পেরেছে? এরা এই ইলিগাল ট্রেডটার সঙ্গে যুক্ত আছে, স্নেক পয়জন ডিলের সাথে যুক্ত আছেন ওনারা। কী কাজে ব্যবহার হয় এরকম সাধারণত এগুলো? সেটা আমি এখন বলতে পারবো না। ওনারা মানে যারা আছে ব্যবসা করেন তারা। ক্যামেরাম্যান সিকান্দারের সাথে লালবাবুর রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। রিহ্যাবিলিটেশনের প্যাকেজ এবং তার সম্প্রসারণ নিয়ে সোনপুর বাজারি প্রকল্প ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা প্রকল্প এবং এই কয়লা NTPC ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ভারত সরকারের তারা পায়, আর ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন WBPDCL যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের যেটা আছে, ওই কয়লা ওখানে যায়। এই কয়লার যে গুণমান কোয়ালিটি, এটা হচ্ছে গ্রেড 4 কয়লা এবং এই কয়লা আগামী আরও কয়েক বছর সোনপুর বাজারি প্রজেক্টকে, বিশেষ করে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডকে এখন তার যা অবস্থা আছে তাকে উন্নত করার জন্যে এই প্রকল্প সম্প্রসারণ হওয়া জরুরি, এটা আমরা মনে করি। এই সোনপুর বাজারির প্রকল্পের কিছু গ্রাম, মোটামুটি এখনও পর্যন্ত 10টা গ্রাম 2025 পর্যন্ত ওখানে সম্প্রসারণের জন্য কাজে লাগবে এবং ওর এক্সপানশন যেটা হবে, সম্প্রসারণ হবে, তার জন্যে 10টা গ্রামের মানুষ বা অন্যান্য যা বসতি আছে ওখানে তাদেরকে সেটা পুনর্বাসন যে প্রকল্প আছে ECL বা কোল ইন্ডিয়ার, তার অন্তর্ভুক্ত হতে হবে। এর মধ্যে রিহ্যাবিলিটেশন প্যাকেজে 12.5 লাখ টাকা করে ধরা আছে। আর রিহ্যাবিলিটেশন এই প্রকল্পে আমরা সবাই জানি এখানে হয়, সর্বত্রই হয়, এটা সারা দেশ জুড়ে হয়, যে তার মধ্যে যদি কোনো স্কুল বিল্ডিং থাকে, তারপর যদি জলের ব্যবস্থা করতে হয়, যেখানে বসতি যাবে সেখানে তার জলের ব্যবস্থা করতে হয়। এরকম হয়েছে আমাদের এখানে হাঁসডিয়ার প্রকল্প, আজ থেকে অনেক বছর আগে হাঁসডিয়াতে, আমি জানি সেটা, সেই সময় থেকে ওটা হয়েছে এবং এই প্রকল্পের মধ্যে ওটাও থাকবে। এখন ভাটমুড়া এবং মধুডাঙ্গা এই দুটো এলাকা ECL সার্ভে শেষ করেছে, ভাটমুড়া এবং মধুডাঙ্গা। আমার যেটা বক্তব্য কয়লা সচিবের কাছে, এবং যার কপি আমি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের CMD ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জেলার প্রধান হিসেবে আমি পাঠিয়েছি, যে এই ড্রাফট পাবলিকেশন ভোটার লিস্টের পর দেখা যাচ্ছে এই প্রকল্পে যা নাম ওখান থেকে বেরোচ্ছে তাতে বীরভূম জেলার অধিবাসী এবং আসানসোল কর্পোরেশন এলাকার অধিবাসীর নাম ওখানে আছে। সেই জন্যে রাজ্য সরকারের একটা দায়িত্ব আছে এই প্রকল্পের ব্যাপারে, এটা দেখা যে জমি বা গ্রাম যেখানে পুনর্বাসন হচ্ছে
কিন্তু এখানে এই ড্রাফট ভোটার লিস্ট অনুযায়ী যদি কাজ হয় তাহলে যা নাম ঢুকে আছে তাতে সোনপুর বাজারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা এটা ঘুরপথে একটা অন্য ব্যবসার মধ্যে চলে যাবে। এমনিতেই ইসিএলের অনেক সম্পত্তি আমি কর্পোরেট জেসিসির মিটিংয়ে 4 বার আমি বলেছি, তার নোট হয়েছে, রেজলিউশন হয়েছে। ইস্টার্ন কোলফিল্ডস যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এবং আমি একমত যে ইসিএলকে লাভে আনার জন্যে যা যা করা দরকার সেটা অবশ্যই করা উচিত আমাদের অর্থনীতির জন্যে, কিন্তু এই টাকা যখন নষ্ট হবে তখন এর ফল সারা রাজ্য, সারা দেশ এবং বিজেপি সরকার, বিশেষ করে কোল ইন্ডিয়া যারা পরিচালনা করছে তাদের এটা দেখার দায়িত্ব। আর রাজ্য সরকারের সঙ্গে যেহেতু এর অংশ আছে, রাজ্য সরকারকেও এই ব্যাপারে নজর দেওয়া উচিত। এই জন্য আমি কয়লা সচিবকে এই চিঠি আমি পাঠিয়েছি। যারা এই যে ভিলেজ কমিটি তৈরি করেছে, আমি শুধু বলেছি যে যা জানতে পারা যাচ্ছে, যে খবর আসছে তাতে ড্রাফট ভোটার লিস্টের পাবলিকেশনের পরে ওখানে শোরগোল তৈরি হয়েছে এবং ওখানে আসানসোল কর্পোরেশন এলাকার বিশেষ একটা জায়গার একজনের নাম পাওয়া গেছে। এ নাম কি করে ঢুকলো? বীরভূম জেলার একজন, তার নাম পাওয়া গেছে। এবং এই প্রজেক্টের মধ্যে এই যে প্যাকেজ, যেটা এই প্যাকেজে 300 দিনের মজুরির টাকা পর্যন্ত ধরা থাকে। যে গগনে ওয়ার্কার মারা গেছে আর সেই গগনে 2 জন ওয়ার্কার মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, তার ধামাচাপা পড়ছে। আর পরিবেশ দপ্তর এখন মুখ্যমন্ত্রীর হাতে আছে, মানস ভূঁইয়ার হাত থেকে উনি সরিয়ে নিয়েছেন। কোনো পরিবেশের ঠিক ঠিকানা এখানে থাকে না। এখন আমাদের দিকে অনেক সময় আঙুল তোলা হতো, তখন 4 লক্ষ টাকা ফাইন হয়েছিল গগন রিফ্র্যাক্টরি। এখনও খাতায় কলমে পলিউশন কন্ট্রোল বোর্ডে আমার সই করা আছে। আমি পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার ছিলাম, এডিডিএর চেয়ারম্যান হিসেবে। কত টাকা ফাইন হচ্ছে এখন, কত টাকা কটা ইন্ডাস্ট্রির ফাইন হচ্ছে। সিঙ্গারন নদী বুঝিয়ে দিয়েছে। সিঙ্গারন আমাদের লাইফ লাইন, জামুরিয়া থেকে অন্ডাল পর্যন্ত, আমার ছোটোবেলা থেকে দেখা। ওই সিঙ্গারন আজকে শ্যাম আর গগন 2 জন মিলে বেপরোয়া বুঝিয়ে দিচ্ছে। কমিটি হয়েছে, আন্দোলন হচ্ছে। আমাদের পার্টিও জামুরিয়া থানায় ডেপুটেশন দিয়েছে, কয়লা, বালি, সিঙ্গারন সব নিয়ে দিয়েছে। কালকে বারাবণী থানাতে হয়েছে। ও বিনোদ যেটা বলছিল, দলের পক্ষ থেকে সব থানায় ডেপুটেশনের কর্মসূচি আছে আমাদের। এরপর রানীগঞ্জ হবে, তারপর পাণ্ডবেশ্বর হবে, তারপর অন্ডাল হবে, তারপর আরও কোথাও হবে, আসানসোল হবে, তারপর আরও কোনো বড় কর্মসূচি হবে। আর 19শে ফেব্রুয়ারি শাঁখতরিয়াতে আমরা বড় জমায়েত করব, একা সিএমএসআইয়ের পক্ষ থেকে, সিএমএসআই CI2-র পক্ষ থেকে। 19শে ফেব্রুয়ারি প্রধান বক্তা কমরেড তপন সেন, অল ইন্ডিয়া CI2 জেনারেল সেক্রেটারি। আমরা বেলা 11:30টায় আমরা জমায়েত করব ওখানে, এবং তারপর 2 ঘন্টা 2.5 ঘন্টা এই সভা চলবে। আমরা এইসব দাবি ইত্যাদি নিয়ে, দাবি সনদ CMDর কাছে যাবে ওই দিন আমাদের এক প্রতিনিধি দল। 19শে ফেব্রুয়ারি আমরা সকাল 11:30টায় শাঁখতরিয়াতে আমরা বড় জমায়েত করছি। পুরো ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, ঝাড়খণ্ড পর্যন্ত আমাদের যে মাইন্স আছে, রাজমহল, তারপরে মুগমা এলাকা সব ধরে পাণ্ডবেশ্বর থেকে বরাকর পর্যন্ত, আর যত ইসিএলের কয়লা খনি আছে সব মজদুরদের আরও দাবি আছে। ঠিকা মজদুরদের দাবি আছে। ঠিকা শ্রমিকরা বঞ্চিত হচ্ছে, পয়সা দেয় না, খাটায়, ঠিকাদাররা অত্যাচার করে। কোল ইন্ডিয়ার চুক্তি আছে, কোল ইন্ডিয়া মানে না, ইসিএল দেখে না। এই সব কিছু নিয়ে 19শে ফেব্রুয়ারি বড় জমায়েত আছে শাঁখতরিয়া। দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ডিএসপি নিজস্ব উন্মুক্ত জমি পাঁচিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে গোপালমাঠ এলাকায় মাটি খুঁড়ে তার কাজ শুরু হয়েছে, কিন্তু কারখানা তৈরি হওয়ার সময় ওই এলাকার বাসিন্দারা জমি দিয়েছিল। সেই সময় এলাকার বাসিন্দাদের লিজে থাকতে দিয়েছিল ডিএসপি। লিজ শেষ হয়ে গেছে, এখন উচ্ছেদ করার চক্রান্ত করছে ডিএসপি বলে অভিযোগ। জমি রক্ষা কমিটির সদস্য ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, 1961 সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়তে জমি দিয়েছিলেন জমিদাতারা। জমি দিলে তৎকালীন রাজ্যপাল তাদের 33 বছর লিজে বসবাস করার জন্য জমি দেয়। বর্তমানে লিজ শেষ হয়ে গেছে, জমির দলিল নেই। জমির দলিলের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে। এমতো অবস্থায় তারা তাদের জমির দলিল না পেলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন। গ্রাম ডিএসপির জন্য যখন জমি ছেড়ে এসেছিলাম, 1961 সালে তৎকালীন রাজ্যপাল আমাদের জমির লিজ দিয়েছিলেন। সেই লিজ 33 বছর পর তামাদি হয়ে যায়। আজও আমরা যারা অরিজিনাল এই মাটির ভূমিপুত্র, যাদের অবদানের জন্য শহর, আজও আমাদের জমির দলিল নেই, আমরা ব্যাংক ঋণ পাই না। আমরা দীর্ঘদিন ধরে আমরা এই ব্যাপারে আন্দোলন করছি।
আমরা এসডিএম সাহেবকে অন্তত 12-13 বার এই ব্যাপারে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ভ্রুক্ষেপ কেউ করছেন না। ওই জন্য আজকে বাধ্য হয়ে শহরের জনবহুল রাস্তায় গান্ধী মূর্তি তদদেশে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। কারখানায় ছাঁটাই শ্রমিকদের নিয়োগকে ঘিরে শাসক বিরোধী তরজা। কারখানা কর্তৃপক্ষকে গেটের মুখে আটকে দিল বিজেপি। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কারখানায়। খোদ কেন্দ্রীয় সংস্থার সংস্পর্শনে কাজে তৃণমূলের লোকজন কাজ পাচ্ছে, কাজ মিলছে না কর্মচ্যুত বিজেপি কর্মীদের। এই অভিযোগ খোঁজ দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি বিধায়কের লক্ষণ ঘোড়ইয়ের। প্রসঙ্গত, দুর্গাপুরে ডিটিপিএস কারখানা সংস্পর্শনের জন্য এবং আধুনিকরণের জন্য পুরনো কারখানা কাটিংয়ের কাজ শুরু হয়েছে। আর সেই কাজে 400 জন ছাঁটাই শ্রমিকদের মধ্যে 80 জনকে নিয়ে নিযুক্ত করা হয়েছে নতুনভাবে। আর সেই নিয়োগ পদ্ধতি ঘিরে উঠেছে প্রশ্ন। বিজেপি বিধায়কের অভিযোগ, নিযুক্ত 80 জনই শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের সমর্থিত। বিজেপি শ্রমিক সংগঠনের তরফ থেকে একজনকেও নিযুক্ত করা হয়নি। কারখানা কর্তৃপক্ষকেও এ বিষয়ে পূর্বেও জানিয়েছিলেন বিধায়ক বলে জানান। কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় শুক্রবার কারখানা গেট আটকে বিক্ষোভ শুরু করেন বিজেপি সমর্থকরা। ডিটিপিএস কারখানার সামনে কর্তৃপক্ষকে ঢুকতে বাধা দেয় বিজেপি কর্মী সমর্থকেরা। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বে দাবি ছাঁটাই শ্রমিকদের মধ্যে ধীরে ধীরে সবাইকে চাহিদা মোতাবেক শ্রমিকদের নিযুক্ত করা হচ্ছে। দেখুন, আমরা সকলে জানেন যে এই ডিবিসিকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে দীর্ঘদিন ধরে চেষ্টা করে পরে 8.5 কোটি টাকা আসছে এবং তার কাটিংয়ের কাজ শুরু হয়েছে। একজন কলকাতার কন্ট্রাক্টর তার কাটিংয়ের কাজ শুরু করেছেন। পুরনো কারখানা কাটিংয়ের কাজ শুরু হয়েছে নতুন করা উদ্যোগ হওয়ার জন্য। আর সেখানে আমরা দুবার ম্যানেজারের সাথে বসেছি। 80 জন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের লোককে নিয়োগ করা হয়েছে কাটিংয়ের কাজের জন্য। বার থেকে বহু লোক এখানে কাজ করছেন, তারা কাটিংয়ের কাজ করছেন, এক্সপার্ট ওরা কাজ করছেন। আমরা চিঠি দেওয়ার পরে, দুবার দেখা করার পরেও, টাইম দেওয়ার পরেও 19 জনের নাম দিয়েছিলাম। ওনারা বলেছিলেন যারা পুরনো কাজ করতো, যারা একসময় কাজ করেছিলেন, যারা কাজ পায়নি বসে আছেন, এরকম লোককেই নিয়োগ করা হচ্ছে। সেইভাবেই 80 জন লোককে নিয়োগ করেছি। সেটা মেনে পরেই আমরা 19 জনের নাম দিয়েছিলাম যে আমাদের 19 জন আছে, এদিকে লোককে নিয়োগ করা হোক। তারপরেও প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে, দুবার বৈঠক করেছি, 10 দিন অবস্থান বিক্ষোভ করছি, তারপরেও ম্যানেজমেন্টের ঘুম ভাঙেনি। তাই আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম 3 দিনের মধ্যে জয়েন না করলে আমার ম্যানেজমেন্টের লোককে আর ঢুকতে দেবো না। তারপরেও কিছু হয়নি বলেই আজকে ফের এসছি। আজকে আমার ম্যানেজমেন্টের লোককে ঢুকতে দিইনি এবং পরিষ্কার বলে দিচ্ছি আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত বিএমএসের লোককে নিয়োগ করা না হবে, স্থানীয় ছেলেদের কাজে নিয়োগ করা না যাবে, আমরা একটা লোককে ঢুকতে দেবো না। আমরা চাই কারখানা হোক, কিন্তু ম্যানেজমেন্ট তৃণমূলের সঙ্গে বসে কটাপ করে মনে করেন ভাই এবং এখানকার তৃণমূল নেতারা একসঙ্গে বসে আলোচনা করে তারা যখন ঢুকেছেন, আমাদের একজন লোককে নিয়োগ করা হয়নি। তা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করলাম। আমরা আবার বলছি আজকে আমরা এমএনএ লোককে ঢুকতে দিইনি, আগামী দিনেও ঢুকতে দেবো না, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে একটা পাখি ঢোকার ক্ষমতা নেই। তৃণমূল কংগ্রেস টাকা ছাড়া লোক নিয়োগ করে না। গতকাল বলেছি আমি, পানাগড়ে 105 জন ড্রাইভার বসে দেওয়া হয়েছে, বাদ থেকে লোককে নিয়োগ করা হয়েছে। আর 80 জন লোক নিয়োগ হয়ে গেল, তৃণমূল জানে না? তৃণমূলের লোক নয় এরা বাইরের লোক, এরা গ্রামের লোক, নাটক। তাই ভিলেজ কমিটির নাম করে তৃণমূলের নেতারা ঢুকেছেন 80 জন লোক। আমরা চাই তারাও গ্রামের ছেলে, তারাও বেকার যুবক, তাদেরও কর্মসংস্থান চাই, আমার আপত্তি নেই। কিন্তু বিএমএসে যারা লোক কাজ করতেন 19 জন নাম দিয়েছি, তাদের নিয়োগ করতে হবে। তখন নিয়োগ করা না হচ্ছে, আন্দোলন চলবে। দেখুন, প্রথমে এটাই বলবো যে শ্রমিকদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ের সাথে গুলি ফেললে তো চলবে না। এখানে যতজন আছে প্রায় 400 জন এই মুহূর্তে ছাঁটাই শ্রমিক রয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র 80 জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় 10 মাস থেকে 11 মাস এই কারখানার গেটে অনাহারের দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিল। সেই সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। তো আমরা কথাবার্তা বলে শুধুমাত্র তাদের মধ্যে থেকে 80 জনকে এই মুহূর্তে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে আরও শ্রমিকরা নিয়োগের আশাতে এই যে এতজন মানুষ দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু ছাঁটাই শ্রমিক বেশিরভাগই এখানের মধ্যে। এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না, কোনো যোগাযোগ রাখলাম না, বাড়িতে বসে থাকলাম আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে। প্রত্যেকটা ছাঁটাই শ্রমিকদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। আমরা চাইব প্রত্যেকেই কাজে সুযোগ পাক, কিন্তু অগ্রাধিকারের যে তালিকা তৈরি হবে সেটা অবশ্যই
তাদের খিদের কতটা চাহিদা রয়েছে, তাদের এখানে গেটে কতটা যাতায়াত রয়েছে, কতটা যোগাযোগ রয়েছে আরও ছাঁটাই শ্রমিকদের সাথে, তার উপর নির্ভর করে কিন্তু সেটা হবে। আগামী দিনে আপনাদেরকে এটাও আমরা বলছি, কোম্পানিকে আমরা অবশ্যই দাবি রাখবো যে আগামী যাতে ম্যাক্সিমাম ছেলেকে আমরা এখানে নিয়োগপত্র দিতে পারি। সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, কারখানার কাজ কোনো অবস্থায় বন্ধ রেখে কোনো রকম আন্দোলন, সেটা আমরা অবশ্যই কখনো সমর্থন করি না, এবং আমাদের দলীয় ঘোষিত নীতিও তাই যে কারখানার কাজ বন্ধ রেখে কিন্তু সেটা করা যাবে না। আজকে বিধায়কের নেতৃত্বে আটকানো হয় মানুষকে কারখানায় ঢুকতে বাধা দিয়েছে। এই প্রশ্নের উত্তর আমার মনে হয় বিধায়ক বাবুকে জিজ্ঞাসা করলে বোধহয় ভালো হবে, বা ম্যানেজমেন্টের কাছে আপনারা এই বিষয়ে সদুত্তর পাবেন বলে আমার মনে হয়। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার। মৃতার নাম শনি তুরি, বয়স 19 বছর। মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের। চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনি দেবীর বাপের বাড়ি আসানসোলে। প্রায় 2 বছর আগে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা বিশুন তুরির সাথে তার বিয়ে হয়। গর্ভবতী শনি দেবীকে বুধবার সন্তান প্রসবের জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে সদ্যজাত কন্যা সন্তানের জন্ম হয়। মেয়েটা পেশেন্ট নিয়ে ভর্তি হয়েছে ডেলিভারি, তো ডেলিভারি ভর্তি করেছে। মেয়েটা খুব ভালো আছে আমার। আর কালকে রাত 10টা 10:30টার সময় ওটিতে ঢুকিছে। 10:30টার সময় ওটিতে ঢুকার দেখেন মেয়েটা ভালো আছে। আমি এসে ঢুকলাম, দেখি মেয়েটা ঢুকে গেছে। তারপরে মেয়েটা 3:30টার সময় বার করেছে একে। তা বলছে মা আমি সিজার করবো না, ভয় লাগছে। তুমি বললাম এটা সিজার করবো না, বলছে বাড়ি যাবো। ঠিক আছে বাড়ি নিয়ে যাবো। তা ফির বলছে না মা সিজার করবো, সিজার করে বাচ্চাটাকে নিয়ে যাবো, আমি বাড়ি যাবো। ঠিক আছে বাড়ি নিয়ে যাবো, আসানসোল নিয়ে যাবো, চল আসানসোলে বাড়ি। তারপরে ডাক্তার কি বলছে, এটা কি বাপের ঘর আছে? এটা ঘর আছে কি এখানে বল? এটা কি খেলা, কাবাডি খেলা আছে কি যে খেলবে এখানে বল? বলি খেলা নাও, বাচ্চা মিয়া ভয় খেয়ে গেছে, কোনোদিন সিজার সুইয়া দেখে নাও। তারপরে বার করলে অপারেশন করেছে। অপারেশন করে 7:30টার সময় বেটে দিয়েছে। বেটে দেওয়ার পরে 20 থেকে 25 মিনিট মেয়েটা আমার ভালো আছে। সবার সঙ্গে কথা বলেছে, নানাদের বৌমা আমার ঘরে সবাই সঙ্গে কথা বলেছে, ভিডিও কলিং করেছে, বাচ্চা সব করেছে, কালকে কথা বলেছে। তারপরে 20-25 মিনিট আবার ডাক্তার গিয়েছে, নার্স। তখন কি বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ বাচ্চা হয়ে গেছিল। বাচ্চা খুব ভালো আছে, এখন বাচ্চা হয়ে বেটে দিয়েছে, বাচ্চাকে আমি কোলে নিয়েছি। তারপরে নার্স গিয়েছে, বাচ্চা নার্স পুরো হাত দিয়েছে ওকে, হাত দিয়ে পেট টেট পুরা চিপে চাপে ওকে মেয়েটাকে মানে পুরা ব্লিডিং ওকে মিষ্ট হলো। তখন আমি ওকে নার্সকে বলছি তুমি হাত দিচ্ছ কেন? যা আছে তো ওখানে সিজার রুমে হবে, আর এখানে তো বেটে দেওয়ার পরে কোনো হয় না। বললেন না এটা কি আপনি ডাক্তার কি আমি ডাক্তার? বলি না এটা তো আমার মা। বলকে একলে আমার মা, ওটা তো আমার জানা উচিত। ওরা কিছুতে ওরা কথা বললো না, বিয়ের করে চলে গেল। তারপরে 2 সেকেন্ড হলো, 1-2 সেকেন্ড হয়েছে। তারপরে বলছে না আমি ওটিতে নিয়ে যাবো, জলদি চলো। ঘরের লোক ডাক্তার, ঘরেতে ফোন করছি, বারো জামাই ফোন করছি, জামারা এসছে রাতে, সব ছিলে মিলে করে যাতা আছে, সবাই এসছে বাড়িতে। তারপরে এসছে দেখলো, তারপরে মেয়েটা ওটিতে ঢুকিয়ে দিয়েছে। আর আমাকে বললো বাচ্চা দেখলি, বাচ্চাটা কেন দেবো? বাচ্চা তোমার ভালো আছে না? বল বাচ্চা কাছে যাবে, তুমি বাচ্চা রাখতে পারবে। কি হয়েছিল? বাচ্চা কিছু হয় না। তারপরে বাচ্চা নিয়ে কেচে নিয়ে গেছে। এখন সকালে কালকে বলেছি রাতে বাচ্চা দেখতে, না বাচ্চা দেখার দরকার না, বাচ্চা খুব ভালো আছে, আপনি মেয়েকে দেখো। বল ঠাকুরকে দেখো, ঠাকুরকে মানা, ঠাকুরে কি করবে? তোমার মেয়ে এখন বাচ্চা 25 কম আছে, ব্লাড চলছে না, কিডনি চলছে না, কিডনি কাজ করছে না, নাস চলছে না, শ্বাস নিতে পারছে না। তো আমরা ডাক্তারকে বলছি, ডাক্তারবাবু হলো কি তাহলে? মেয়ে দেখেন কিডনি কাজ করছে না, কিডনিটা কি হয়েছে, খারাপ হয়েছে কি, কেটে গেছে কি, অনেক কিছু বেমারি আছে, সেটা তো আপনি বলবে। তো কিছু বললো, তা বলে যদি কিডনি তো আছে, ঠিক আছে ওর রিপোর্ট দিন, আমি বাইরে দেখাবো, আমি যেখানে পারো প্রাইভেট ডাক্তার দেখাবো। তখন ডাক্তার কি বলছে, এরকম মানুষ আমরা নিজেতে দিই না এখান থেকে হাসপাতালে, এরকম মরা মানুষ কোথায় নিয়ে যাবে? মানুষ এখানে ট্রিটমেন্টটা চলছে। বলে ট্রিটমেন্ট চলছে ঠিক আছে, কিন্তু মানুষ আমরা যেরকম নিচ্ছি সেরকম মেয়েটা চাই। বলে আর মেয়ে পাবে না, মেয়েটা কোন সময় মারা যাবে আমি বলতে পারছি না, বারবার এই কথাই বলছি। পরিবারের দাবি, সন্তান ও মা দুজনেই সুস্থ ছিলেন। এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানান শনি দেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। দুপুরে মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বলছে ডাক্তারবাবু বলছে কি বলে আর তোমাদের পেশেন্ট মরে গেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিল। কবে ভর্তি হয়েছিল? পরশুদিনকে ভর্তি করেছিল। তারপরে ভর্তি করেছে, পরশুদিনকে ভর্তি করে অপারেশন হলো, বাচ্চা বেটা দিল। আমাদের কাছে ভালো, আমরা কথাবার্তা সব বলে পেশেন্টকে রেখে বাড়ি গিয়েছি। রাত্রে শুনছি এমন খবর যে তোমাদেরকে পিলাজ রক্ত চাই, ব্লাড চাই, হ্যান ত্যান করে এখন তখন আমাদেরকে খবর দিচ্ছে যে মরে গেছে তোমাদের পেশেন্ট। ডেলিভারি কি হয়েছে? ডেলিভারি হয়েছে, মেয়ে হয়েছে।
মেয়েটাকে আমরা সকাল থেকে আমরা দেখতে যাই না, কালকে মেয়েটাকে দেখেছি আর এখনো মেয়েটাকে দেখতে পাই না। ডাক্তার কি বলছে? ডাক্তার এখন আমাদেরকে বলছে, ডাক্তার বাবু বলছে মরে গেছে। ওরকম করালে কাগজে একটা মেয়েকে দিয়ে লেখা করায়, সই করায়, লিজাররা লিখেছে আর ওরকে টিপ সই দেবা করায়। কি চাইছেন আপনারা এখন? আমরা ডাক্তার বাবুর বিচার চাই, আমরা ভালো দিয়েছি, আমাদের ভালো ভেতর নিয়ে আসলে দিয়ে বলছে কি ভালো নাই, পেশেন্ট ভালো নেই। পেশেন্ট ভালো নাই। আপনাদেরকে জানিয়েছিল ডাক্তার পেশেন্ট ভালো নেই? না, ওটা জানাই না, ওটা পরে জানালো। আগে ব্লাড ফ্লাড চাইলো, রাত্রেবেলা ফোন করলো, ব্লাড উলেট চাইলো, তার বাদে। এখন কি অবস্থা পেশেন্টের? এখন পেশেন্টের অবস্থা ভালো নাই, মারা গেছে। বাচ্চাটা ভালো আছে? বাচ্চা ভালো আছে? বাচ্চা দেখিনি এখনো, ওরা বলছে ভালো আছে, কিন্তু আমরা এখন দেখিনি বাচ্চা। ডাক্তারের আমরা শাস্তি চাই। এরপরই হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন। চিকিৎসকের শাস্তির দাবি করেন তারা। হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাবলিক তো ক্লেম করতে যে ভুলস্থ বোঝায়, বাট আমার কাছে যেটা রিপোর্ট আছে যে সোনিতরি বলে একজন মায়ের হয়েছে, মৃত্যু হয়েছে আমাদের আজকে। সেটা যেটা হয়েছিল সেটা বুধবার পেশেন্ট ভর্তি হয়েছিল, পেশেন্ট নর্মাল ছিল। আমাদের ডাক্তারবাবুরা দেখেছিলেন, দেখে পরে সেম ডেতেই আপনার ডাক্তারবাবু সিনিয়র ডাক্তারবাবু সিজার ডিসিশন নিয়েছিলেন। তারপরে যে কোনো কারণে ওরা মা সিজার করাবে না, নর্মাল ডেলিভারি করাবে বলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচের পদ্ধতিতে গিয়েছিল। তারপর আলটিমেটলি পেশেন্টকে সিজার করতেই হয়। সিজার করার পরে যেটা হলো, সিজার করার পরে যখন বেডে দেওয়া যায়, বেডে দেওয়ার পরেই পেশেন্টের ম্যাসিভ একটা হেমারেজ হয়, মানে পিপিই হয়ে যায়। তা পিপিই হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেটা করেছিলাম সেটা সিসিউতে আমরা পেশেন্টকে শিফট করেছিলাম। সিসিউতে শিফট করার পরে আলটিমেটলি পেশেন্টের ব্লাড লস বন্ধ হয়নি। আমরা ব্লাড ডিমান্ডও করেছিলাম, আমরা ব্লাড দিয়েওছিলাম, কিন্তু আপনার আমরা ব্লাডটাকে আটকাতে পারিনি। তো আমরা পরবর্তী স্টেপও নিয়েছিলাম, পেশেন্টকে বারবার বলা হয়েছিল আরও ব্লাড লাগবে। আমাদের পরবর্তী সিসিউতে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি পেশেন্টের যেটা ডিআইসি ডেভেলপ করেছে। মানে এটা একটা কারণে কোনো কারণ ডিআইসি ডেভেলপ করেছে, সেটা কারণ জানা যায়নি। তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের, আমাদের অনেক সিনিয়র ডাক্তার সবাই মিলে ডাক্তারবাবু দেখেছে। তো সিনিয়র ডাক্তারবাবুদের টিম বসবে, দরকার হলে আমরা মেডিকেল কলেজের একটা টিম নিয়ে আসবো, এটা অরিজিনাল কারণটা জানার জন্য তদন্ত করবেন? হ্যাঁ, তদন্ত করবো। কোনো তদন্ত কমিটি কি আপনারা গঠন করছেন? হ্যাঁ, অলরেডি আমরা কমিটি গঠন করেছি, আমাদের হসপিটাল কমিটি। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।